স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। কে হবেন নতুন সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী? একটা প্রশ্ন, অনেক গুঞ্জন। তবে ধারণা করা হচ্ছে প্রথমবারের মতো ক্রীড়ামন্ত্রী হিসেবে একজন সাবেক ক্রীড়াবিদই পেতে যাচ্ছেন দায়িত্ব। সেই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ফুটবলার আমিনুল হক। সত্যি যদি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি কি পরিবর্তন আনতে চাইবেন? আপাতত নো কমেন্টস বললেও খেলা যোগে সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউয়ে জানিয়েছিলেন নিজের ভাবনা আর স্বপ্নের কথা। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার নতুন সাংসদ আর মন্ত্রিসভার শপথ। তার আগের দিন বিএনপির গুলশান কার্যালয়ে আমিনুল হক, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক। তবে কি সত্যি হতে যাচ্ছে গুঞ্জন? মুহূর্তে নো কমেন্টস, এটা আগামীকালকে দেখবেন। উত্তরে নো কমেন্টস বললেও অপেক্ষার অনুরোধ করলেন আমিনুল হক। একাধিক বিশ্বস্ত সূত্র থেকে খেলাযোগ জেনেছে, সব ঠিক থাকলে দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবকের দায়িত্বটা তারেক রহমান তুলে দিতে চান আমিনুলকে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আমিনুল হক কিভাবে বদলে ফেলতে চান ক্রীড়াঙ্গনকে? সাম্প্রতিক সময়ে খেলাযোগে এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছিলেন দর্শকদের জন্য সেই ইন্টারভিউর কিছু অংশ। আপনি হয়তো স্পোর্টস মিনিস্টার হবেন, এরকম অনেকে স্বপ্ন দেখে বা আপনাকে নিয়ে ভাবে। আপনার আসলে স্বপ্নটা কি, যদি এরকম সুযোগ আসে কখনো? আমার যেটা স্বপ্ন, জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার তার যে স্বপ্নগুলো রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, আমার দেখা যে স্বপ্নগুলো রয়েছে, এবং বাংলাদেশের ফুটবল, ক্রিকেট সহ বাংলাদেশের সকল স্পোর্টসকেই নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। তার ভিতরে যেমন অন্যতম, যেমন আমাদের যেই স্পোর্টসগুলিতে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করি, বা আমাদের সাব কন্টিনেন্টে যেই গেমসগুলো হয় যেখানে আমরা পার্টিসিপেট করি, আমরা অ্যাকচুয়ালি মানে বলার জন্য বলা না, আমি বাস্তবে সেটা যদি আল্লাপাক যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি বাংলাদেশের টোটাল স্পোর্টসটাকে নিয়েই কাজ করতে চাই, এবং সেইটার কাজ করার স্বপ্নটা সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এবং আমরা যখন রাজনীতি করি, রাজনীতি থেকে এসে চিন্তা করেছি যে স্পোর্টস এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সকল স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে একদম পেশাদারি মনোভাবের ভিতরে নিয়ে আসা যায়। শুধু আমি বলার জন্য বললাম বিষয়টা এরকম না, এটাকে শতভাগ বাস্তবায়ন করতে চাই আমি। বাংলাদেশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে খেলার মাঠের উপযোগী করে দিতে পারি আমাদের সন্তানদের জন্য। যেটি আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশে স্পোর্টসে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানের পড়াশোনার পাশাপাশি যাতে স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্নটা আমি আমাদের প্রত্যেকটি বাবা মাকে আমি দেখাতে চাই, এবং সেটার শুরুটা আমি করতে চাই একদম গ্রাসরুট লেভেল থেকে। এবং সেটি শুধু আমাদের একটি বিকেএসপি বা আমাদের যে 4টি বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপি দিয়ে কিন্তু বাংলাদেশের টোটাল স্পোর্টস কখনোই কভার করবে না। আমাদের স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে বিকেএসপির আদলে, যেখানে পড়াশোনা হবে, যেখানে খেলাধুলা হবে, শারীরিক চর্চা হবে, সব কিছুই হবে। এবং এই ধরনের মানে বিকেএসপির বলেন বা স্পোর্টস যে কমপ্লেক্স বলেন, সেই কমপ্লেক্সের মাধ্যমেই আমরা একদম রুট লেভেল থেকে স্পোর্টসটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, এবং পেশাদারি মনোভাব নিয়ে এটি ছড়িয়ে দিতে চাই। তার ভিতরে যেমন আমাদের একটি এক্সাম্পল দিতে পারি যে আমাদের স্কুল ফুটবল বলেন বা স্কুল ক্রিকেট বলেন, প্রত্যেকটি স্কুলে আমাদের অলিম্পিকের যে গেমসগুলো রয়েছে সেই গেমসগুলোকে আমরা বাধ্যতামূলক করে দিতে চাই। এবং পাশাপাশি প্রত্যেকটি স্পোর্টসে দেখা যায়, স্কুলগুলিতে কি দেখা যায় যে একজন শিক্ষকই সকল স্পোর্টস খেলাচ্ছে। এভাবেই কিন্তু হয়েছে আমাদের, তাই না? নাহিয়ান বিন জসিম, ৭১। নাগিন টেস্ট দেখতে না পারার আক্ষেপ, বিশ্বকাপে টিম বাংলাদেশকে মিস করছেন নানা দেশের ভক্তরা। লঙ্কার সমর্থকদের মতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে লঙ্কা বাংলা ক্ল্যাশ বেশি জমতো। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে সাইফুল রূপকের রিপোর্ট। If the Bangladesh participate the tournament, the Bangladesh-Sri Lanka match will be very high than the India and Pakistan match. বলাই যায় বিশ্বকাপে বিশ্বমঞ্চে নাগিন ড্যান্স মিস করলো, ভক্তদের দেখা হলো না। এই ভক্তের কথার সাথে একমত হওয়া লোক তো অনেককেই পাওয়া যাবে, কারণ সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান ম্যাচে বাহিরে অনেক হাইপ আছে, অনেক আলোচনা আছে। মাঠের ক্রিকেটে
ভারতের সাথে তো আসলে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান, কম্পিটিশনই করতে পারছে না। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এখন সবচেয়ে বেশি কম্পিটিশন হয় গত 3-4 বছরে, সেটাই দেখা যাচ্ছে। বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো, শ্রীলঙ্কার বিপক্ষে যদি খেলতে পারতো, তাহলে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটা এই বিশ্বকাপে অনেক বেশি আলোচনায় থাকতো, অনেক বেশি হাইপ হতো। মাঠের বাইরে মাঠের ক্রিকেটেও অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হতো। সেই জায়গাটাতে বাংলাদেশকে বড্ড মিস করছে লঙ্কান সমর্থকরা। যখন আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হলো, নিরাপত্তার কথা বলে, তখন কিন্তু আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয় যেহেতু মোস্তাফিজের নিরাপত্তা নেই ভারতে, তাহলে গোটা দলের কিভাবে নিরাপত্তা থাকবে, সাংবাদিকরা যাবে, দর্শকরা যাবে। তখন বাংলাদেশ যৌক্তিক দাবি তোলে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হয়, অর্থাৎ শ্রীলঙ্কা যে গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান, সেই জায়গাটাতে আয়ারল্যান্ডের জায়গায় ইন্টারচেঞ্জ করে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ডকে পাঠিয়ে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশ আসলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসি সেটা কোনোভাবেই মানেনি। কিন্তু লঙ্কান সমর্থকদের আক্ষেপ কিন্তু এখনও আছে। নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে দুবার বাংলাদেশ টি-20 ম্যাচে হারিয়েছিল, নাগিন ড্যান্স দিয়েছিল। তারপর কিন্তু 2023-এর বিশ্বকাপে ম্যাথিউজের সঙ্গে যে টাইম আউটের ইস্যু, অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে গত কয়েক বছরে অনেক রকম ঘটনা ঘটেছে। ভারত পাকিস্তান ম্যাচের হাইপের চেয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে এখন অনেক বেশি রাইভালরি আছে এবং দিন শেষে বলা যায় বাংলাদেশ তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা, দর্শকরা অবশ্যই বিশ্বকাপ মিস করছে, বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটারদেরও মিস করছে লঙ্কান দর্শকরা, নানান দেশের দর্শকরা। একজন ভারতীয় সাংবাদিক তো বলেই ফেলেছে যে বাংলাদেশ এই বিশ্বকাপে থাকলে অনেক দূর পর্যন্ত যেতে পারতো, কারণ এই বিশ্বকাপে লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো দুর্দান্ত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে একদম টাফ টাইম দিয়েছে, কষ্ট করে পাকিস্তান জিতেছিল। ইউএসএও ভারতের বিপক্ষে ভালো স্টার্ট পেয়েছিল, ইতালি নেপালকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের যেই দল, বাংলাদেশের এই কন্ডিশনে ভালো করার সম্ভাবনা, এই কন্ডিশনটা তাদের স্যুট করতো। সব কিছু মিলিয়ে বিশ্বকাপে থাকলে বাংলাদেশ কখনোই সেমিফাইনাল খেলতে পারেনি। এই শ্রীলঙ্কা ইন্ডিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনাও তৈরি হতো, অনেকেরই এটা বিশ্বাস। তাই এই বাংলাদেশকে অনেকেই মিস করছে এবং বলাই যায় বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ দলও অনেক ক্ষতির মুখে পড়ে গেল। সাইফুল রূপক, 71, পাল্লেকেলে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। আপাতত বাংলাদেশ টি-20 দলের অখণ্ড অবসর, তেমন কোনো চাওয়া পাওয়া নেই। এই ফরম্যাটে স্কিল আর ফিটনেস ধরে রাখাটা তাই ক্রিকেটারদের জন্য বেশ মুশকিল। তবে বাংলাদেশের ম্যানেজমেন্ট বসে নেই, নতুন দিনের শুরুটা তারা তাজাভাবে করতে চায়। আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ, তার জন্য ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরোয়া লিগ থেকেই। রিপোর্টে বিস্তারিত। মহসিন নাকভির আইডিয়ায় ক্রিকেটে কাইট ডিপ্লোমেসি, সেটা দিয়েই সব সংকটের অবসান হয়ে গেল। যে যার মতো মার্কেট থেকে লাভ তুলে নিল। ডিজনি হটস্টার পেল রেকর্ড সংখ্যক অডিয়েন্স, কারণ দিন শেষে ভারত পাকিস্তান ম্যাচটা ঠিকই হলো। কলম্বোর মাঠে চড়া দামে টিকিটের বিক্রি হলো। বৃষ্টির জুজু ছিল, কিন্তু ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনায় তাও যেন কোথায় হারিয়ে গেল। সবই হলো ঠিকঠাক, শুধু বাংলাদেশ খেলতে পারল না এই বিশ্বকাপটা। টিভি স্ক্রিনের সামনে বসে ক্যাপ্টেন লিটন দাসের মন খারাপের কাল গুছিয়ে আনা একটা দল ঘরে বসে গেলে হঠাৎ কেমন লাগে সে তো যার হয় সেই জানে। ভারত পাকিস্তান ম্যাচ শেষের পর আফসোসও বাড়ে, টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। ওই জায়গায় বাংলাদেশ থাকলে নিশ্চয়ই লড়াইটা হতো আরো বেশি সাপে নেউলে। এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টের ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে বেশি প্রাণবন্ত। তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি, যাতে ওটা এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তারপরে আমি মনে করি যে ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা বেশি। এসব ভেবে ভেবেই কাটছে দিন, আবার কাটছে না। তবে ক্রিকেটের ব্যস্ততা চলছেই, থেমে নেই হোম অফ ক্রিকেট। টি-20 বিশ্বকাপের আগে ওই ফরম্যাটের খেলার ব্যস্ততাই বেশি ছিল। এবার টাইগারদের সামনে ওয়ানডে বিশ্বকাপ, সেটার প্রস্তুতিও তো শুরু করা দরকার। 50 ওভার বিশ্বকাপ আছে, এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি। কিন্তু 2027 বিশ্বকাপ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন সামনে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। কারণ সেই আসর দিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের সাথে বিসিবির আলাপ চলছে সেই পথেই। এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নিবে।
তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। নিজের জন্মভূমিতে এসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা সাকিবের শুরু থেকেই, কিন্তু সেটা সম্ভব হয়নি নিজের রাজনৈতিক পরিচয়ের কারণে। সেই পরিচয় তিনি ত্যাগও করেননি বটে, তবে একজন ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি জাতীয় নির্বাচনে জয় পাওয়া বিএনপি নেতাকর্মীদের অনেকটাই নমনীয় মনে হচ্ছে। খালিদ জামিল, একাত্তর। টসের সময় ভারত পাকিস্তানের দুই কাপ্তানের নিউ নর্মাল সিনারিও। হ্যান্ডশেক না করা ইস্যুতে গেল বছর এশিয়া কাপে শুরু হয়েছিল যেই বিতর্কটা, তাই রিক্রিয়েট হলো কলম্বোতে। এখন অবশ্য মুখ দেখাতেও যেন বারণ। অথচ ম্যাচের ঠিক আগে দেখা মেলে এমন দৃশ্যের। ইগো, রাগ, শত্রুতা সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। করমর্দন, খোশগল্প সবই করলেন টি-20 বিশ্বকাপ জেতা ভারতের সাবেক কাপ্তান রোহিত শর্মা আর পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এখানে বাধা হতে পারেনি কোনো কিছু। রোহিত আকরামের এমন স্বাভাবিক আলাপচারিতার পর হঠাৎই যেন ফ্ল্যাশব্যাকে ভেসে আসে ভারত পাকিস্তানের হারানো সেই দিনগুলো। 1996 ওয়ানডে বিশ্বকাপ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 3 দেশই টুর্নামেন্টের হোস্ট। বিশ্বকাপ শুরুর ঠিক আগে কলম্বোতে ঘটে যায় ভয়াবহ হামলা। 91 জন মারা যান, আহত হন প্রায় 1400। নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কা সফরে মানা করে দেয় অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ। ঠিক সে সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে এক হয়েছিল ভারত আর পাকিস্তান। কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আয়োজিত হয় এক সংহতি ম্যাচের, যেখানে ভারত পাকিস্তান একাদশের হয়ে মাঠে নামেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সচিন টেন্ডুলকার, আজহারউদ্দিনরা। লক্ষ্য একটাই, দ্বীপরাষ্ট্রটিকে নিরাপদ ঘোষণা দিয়ে বিশ্বকে শান্তির বার্তা দেয়া। 30 বছর পর সেই খেতারামা এখন আর প্রেমাদাসা স্টেডিয়াম। সেখানে হাতটা পর্যন্ত মেলায় না ভারত পাকিস্তান। ম্যাচের আগে হ্যান্ডশেক ইস্যুই হয়ে ওঠে মূল টকিং পয়েন্ট। প্রশ্নের মুখে সালমান আগা বলেন, এটা অন্য একটা দলের উপর নির্ভর করছে। এড়িয়ে গিয়ে সুরিয়ার উপদেশ, নাওয়া খাওয়া করে ভালো করে ঘুম দেন। এই ইস্যুতে এবার কথা বলেছেন সঞ্জয় মাঞ্জরেকারও। তার সাফ কথা, হয় স্পিরিটের সাথে ঠিকঠাকভাবে ক্রিকেটটা খেলো, নয়তো খেলারই দরকার নেই। সমর্থকদেরও প্রশ্ন, ডিয়ার ভারত পাকিস্তান, অনেক তো খেললেন, ক্রিকেটের স্পিরিটটা ফেরাবেন তো? কোহিনুর কণা, একাত্তর। ক্রিকেট বিশ্বের ব্লকবাস্টার এক ম্যাচ। থ্রিলিং এই লড়াইয়ে ইতিহাসের দম্ভ, পরিসংখ্যানের দাপট আর আবেগের যে ফানুস পাকিস্তান উড়িয়েছে নিরন্তর, কলম্বোর ঘাসে তা গড়িয়ে দিল ভারত। নীল সাগরে একেবারে ডুবে গেল সবুজ জার্সিধারীরা। স্রেফ এক ভুঁয়ে, এক লহমায়। বিশ্ব যখন এই জয়কে বলছে মহাকাব্যিক, দাদাদের চোখে তা স্রেফ একটা রুটিন ওয়ার্ক। দুই পরাশক্তির মরণপণ যুদ্ধ এখন শুধুই রেগুলার প্র্যাকটিস সেশন তুল্য। ব্যাটে বলে নেই কোনো বাড়তি উত্তেজনা, নেই কোনো বাঁধ ভাঙা উন্মাদনা। ভারতের জয়টা তো ছিল শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু কেন এই হিমশীতল উপেক্ষা? কারণটা সহজ, অথচ পাকিস্তানের জন্য বড্ড তেঁতো। ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের দৃষ্টিতে পাকিস্তান এখন আর কোনো জায়ান্ট নয়, কোনো অপরাজেয় শক্তিও না। তারা এখন মাঠের এক কোণে পড়ে থাকা স্রেফ 11 জনের সাধারণ একটা দল, যাদের হুঙ্কার আছে, কিন্তু ভারতের নীল ঝড়ের সামনে লড়াই করার সেই ধার আর নেই তাদের। অক্ষরের সপাটি উত্তর, যতদিন ধরে খেলছি ওদেরকে স্রেফ আর 10টা সাধারণ প্রতিপক্ষ হিসেবেই দেখি। এ যেন কাটা ঘায়ে একেবারে নুনের ছিটা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই এক বাক্যে তিনি বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বোলারদের হুঙ্কার বা ব্যাটারদের দাপট কোনো কিছুই এখন ভারতের জন্য চিন্তার কারণ না। পৃথিবী যখন এই ম্যাচকে হাই ভোল্টেজ তকমা দিচ্ছে আর পাকিস্তান যখন নিজেদের আড়াল করতে ব্যস্ত, তখন অক্ষর এক মুহূর্তেই খুলে দিলেন বেইন ইন গ্রিনের মুখোশ। তার কাছে এটা মহাযুদ্ধ না, স্রেফ মাঠের এক পেশে প্র্যাকটিস সেশন। পাকিস্তানের বোলারদের হুঙ্কার কিংবা ব্যাটারদের দাপট কোনো কিছুই অক্ষরের আত্মবিশ্বাসে চির ধরাতে পারেনি। এই তাচ্ছিল্যই যেন বুঝিয়ে দিল ভারত ও পাকিস্তানের বর্তমান ক্রিকেটীয় মানের ব্যবধান এখন কতটা আকাশ ছোঁয়া। ক্রিকেটের ব্যাকরণ নয়, অক্ষররা এখন খেলছেন পাকিস্তানের মানসিকতা নিয়ে। পাকিস্তানের ক্রিকেটীয় আভিজাত্য কি তবে এখন অতীত? অক্ষরের এই তাচ্ছিল্যই কি বর্তমানের চরম বাস্তবতা?
ভারতীয় অলরাউন্ডারের এই কটাক্ষই কি তবে বিশ্ব ক্রিকেটের এক নতুন ভয়ঙ্কর সত্য? সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনের কণ্ঠেও তাচ্ছিল্যের সুর। এই চিরায়ত লড়াইকে অভিহিত করেছেন বর্তমান ক্রিকেটের এক বাজে তামাশা হিসেবে। আথারটনের চোখে প্রেমাদাসের এই লড়াই এখন আর 22 গজের দ্বৈরথ না, এটি যেন কেবলই এক রাজনৈতিক প্রদর্শনী, একটা একপেশে রঙ্গমঞ্চ যেখানে ক্রিকেটীয় উত্তেজনা হারিয়ে গেছে বহু আগে একতরফা আধিপত্যের তলায়। মাঠের লড়াই যখন মাঠের বাইরেই নির্ধারিত হয়, তখন ভারত পাকিস্তান ম্যাচ আথারটনের কাছে স্রেফ এক ব্যাট যোগ ছাড়া আর কিছুই যে না। তাজিন খন্দকার, ৭১। সাকিব আল হাসান বাঁহাতি এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে এমনই এক রাজত্ব তৈরি করেছেন যা শেষ হওয়ার কোনো নামগন্ধ নাই। এ কারণেই তো এখনো মানুষ সাকিবকে খোঁজে। কিন্তু মিস্টার 75 তো একদিন তার দৌড় শেষ করবেন, তখন কি হবে? সাকিবের রোলের আর কোনো ক্রিকেটার কি বাংলাদেশ ক্রিকেটে আছে? আপনার মাথায় কি কারো নাম আসে? অবশ্য ভুলে গেলেও সমস্যা নেই, একজন আছেন, মাহফুজুর রহমান রাব্বি। সাকিবের মতোই বাঁহাতি ব্যাটিং করেন, সাথে বাঁহাতি স্পিন করেন। কিন্তু সাধারণ দর্শকের মতো ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরাও যেন ভুলে গেছেন রাব্বির নাম। তা না হলে 4 দলের বিসিএল এর স্কোয়াডে কেন থাকবে না রাব্বি? এই উত্তর নেই স্বয়ং ক্রিকেটারের কাছেই। তো খারাপ লাগার বিষয় যে আসলে আমাদের বোর্ড আয়োজন করেছেন একমাত্র টুর্নামেন্ট, তো আসলে এটা খেলতে না পারাতে আসলে একটু খারাপ লাগছে। সবারই তো আসলে খেলতে ইচ্ছা করে যে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলবো তো আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে এটা তো আসলে আমার কল না, এটা হচ্ছে আমাদের যে সিলেক্টর স্যাররা আছেন, এটা আসলে তাদের কল। মাহফুজুর রহমান রাব্বি ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সিনিয়র লেভেলেও কিন্তু খারাপ করেননি। 2 বার খেলেছেন অস্ট্রেলিয়ার টপ এন্ড টি20 টুর্নামেন্টে, ব্যাটে বলে ছড়িয়েছেন দুটি। ঢাকা প্রিমিয়ার লিগেও কেড়েছেন আলো, আবাহনীর হয়ে জিতেছেন লিগ শিরোপা। অথচ বারবার নিজেকে প্রমাণ করার পরও নির্বাচকদের মনে পড়েনি রাব্বির নাম। তাই হতাশা মেশানো কণ্ঠে আক্ষেপই ঝরিয়েছেন এই তরুণ। আক্ষেপ কিনা জানি না, বাট একটু খারাপ লাগা তো অবশ্যই কাজ করছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ জুনিয়র প্লেয়ার হিসেবে তো বললামই যে আমরা যত ম্যাচ খেলবো বা মানে যত অপরচুনিটি আসবে আমরা তত শিখতে পারবো। আর সবচেয়ে আমি যেটা বললাম যে আমাদের যেই মানে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ভাইরা আছেন, সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারার একটা অন্যরকম মানে ভালো লাগা তো আছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। বিসিএল এর জন্য ঘোষিত 4 দলের স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ফিক্সিং এ অভিযুক্ত খেলোয়াড়। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই হয়তো জায়গা পেয়েছেন সাব্বির রহমান রুম্মনও। কে কেন দলে জায়গা পেলেন সেই প্রশ্নের উত্তর যেন নাই কারো কাছেই। তা খুঁজতে চান না রাব্বিও, বরং নিজেকে তৈরি করছেন আরো শক্ত করে। প্র্যাকটিস করা ছাড়া তো উপায় নেই, প্র্যাকটিস করছি। হ্যাঁ, এটা ঠিক একটু গ্যাপ হয়ে গিয়েছে, অপরচুনিটিস একটু কম আসছে, সো প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিস ব্যাটিং বোলিং নিয়ে আমি আমার কাজ করছি। এখন জাস্ট যখন অপরচুনিটি আসবে এটা প্রুভ করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার যে অভাব নাই সেটা স্বীকার করেন আন্তর্জাতিক ক্রিকেট বোদ্ধারাও। কিন্তু প্রতিভাবানদের প্রতি যে মনোযোগ লাগে, যে বিনিয়োগ লাগে, সেটাই আর মেলে না। রাব্বি তার মোক্ষম উদাহরণ। যার হওয়ার কথা ছিল সাকিবের উত্তরসূরি, নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাঠে, সেই খেলোয়াড়ই নিজেকে প্রমাণের একটা সুযোগ খুঁজে ফিরছে। গায়ের জোরে যা খুশি তা করতে থাকা বিসিবি কি এই হাহাকারের মূল্য বুঝবে? ফয়সাল হাবিব, ৭১। ফুটবলের ইতিহাসে ইন্টারকন্টিনেন্টাল কাপ এখন অতীত। তার আধুনিক সংস্করণ লা ফিনালাসিমা। 2022 সালে ওয়েমলিতে ইতালিকে 3-0 গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া আর পাউলো দিবালার গোলের সেই রাত এখনো টাটকা স্মৃতি। এবার মার্চে 2026 সংস্করণ বসছে কাতারে। কিন্তু আলোচনার কেন্দ্রে একটাই নাম, লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই বিশ্ব ফুটবলে বিস্ময়ের আরেক নাম বার্সেলোনার এই রাইট উইঙ্গার। চলতি মৌসুমে লা লিগায় 10 গোল আর 8 অ্যাসিস্ট। 2025 সালের কোপা ট্রফি জিতে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছে ভবিষ্যতের মহাতারকা হিসাবে। এমনকি ব্যালেন ডিওরে ওসমান দেম্বেলের পর দ্বিতীয় স্থানেও দখল করে নিয়েছেন তিনি। প্রশ্নটা এখন এমন এক তরুণকে থামাতে স্কালোনির পরিকল্পনা কি? আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইয়ামালকে আটকাতে বাম প্রান্তে তৈরি করা হবে 1-to-1 ফাঁদ। অর্থাৎ আর্জেন্টিনার লেফট ব্যাকের পাশেই থাকবেন এক পরিশ্রমী মিডফিল্ডার, যিনি নিয়মিত নিচে নেমে ডাবল কাভার দিবেন। উদ্দেশ্য একটাই, ডান প্রান্তে জায়গা কমিয়ে ইয়ামালের সৃজনশীলতা রুখে দেয়া। যদিও লা লিগায় প্রতিপক্ষরা নিয়মিত ডাবল মার্কিং করলেও ইয়ামালকে পুরোপুরি আটকে রাখা সম্ভব হয়নি। তার গতি, বল কন্ট্রোল আর কাটিং
যে কোনো ডিফেন্ডারের জন্যই দুঃস্বপ্ন। তাই স্কালোনির কৌশল কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে স্পেন শিবিরেও উত্তেজনা তুঙ্গে, কারণ এই ম্যাচেই প্রথমবার মুখোমুখি হতে পারেন লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি। একই মঞ্চে এক প্রজন্মের বিদায় লগ্ন আর আরেক প্রজন্মের উত্থান। বিশ্ব ফুটবল তাই অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তে। ক্লাব ফুটবলেও ইয়ামালের সামনে বড় পরীক্ষা। কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে 4-0 গোলের বিধ্বংসী হারের পর চাপে বার্সেলোনা। হাফ টাইমেই 4 গোল। কোচ হ্যান্সি ফ্লিক ম্যাচ শেষে স্বীকার করেছেন প্রথম 45 মিনিট তার দল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, তবে তিনি আশাবাদী দল ঘুরে দাঁড়াবে। তবে সব আলো এখন কাতারের দিকে, যেখানে স্কালোনির রণকৌশল বনাম ইয়ামালের বিস্ময়কর প্রতিভা, আর মাঝখানে দাঁড়িয়ে লিওনেল মেসি, ফুটবলের চিরন্তন মহাকাব্যের নায়ক। প্রশ্ন একটাই, প্রজন্মের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? জুবায়ের নূর, ৭১।